আপনারা দেখছেন চারটায় চারদিক, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক তথ্য কলকাতা টিভির হাতে। সেই বিস্ফোরক তথ্য এসেছে, এক্সক্লুসিভ সেই তথ্য কলকাতা টিভির হাতে। বিস্ফোরক তথ্য অরবিন্দ রায়ের জবানবন্দিতে তিনি সেই তথ্য তুলে দিয়ে ধরেছেন জিজ্ঞাসাবাদকারী তদন্তকারী আধিকারিকদের হাতে, এবং সেখানে আমরা জানতে পারছি যে সুজয় কৃষ্ণ ভদ্র এই প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বারংবার যার নাম উঠে এসেছে, সেই সুজয় কৃষ্ণ ভদ্রকে টাকা পৌঁছে দিতেন বলেই প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার অরবিন্দ রায় বর্মন তিনি দাবি করেছেন তদন্তকারী আধিকারিকদের হাতে। এই সুজয় কৃষ্ণ ভদ্রর অন্যতম এজেন্ট ছিলেন এই অরবিন্দ রায় বর্মন, এবং তারাই মূলত টাকা তুলতেন যারা নির্বাচিত হননি বা যারা অকৃতকার্য হয়েছেন এমন যারা পরীক্ষার্থী, তাদের কাছ থেকে টাকা তুলে সুজয় কৃষ্ণ ভদ্রের হাতে পৌঁছে দিতেন এই অরবিন্দ রায় বর্মনের মতো এজেন্টরা। এবং সেখানেই সুজয় কৃষ্ণ ভদ্রের হাতে প্রায় অন্তত 15 থেকে 20 বার টাকা তুলে দিয়েছেন বলেই তদন্তকারী আধিকারিকদের সামনে দাবি করেছেন অরবিন্দ রায় বর্মন। সেই বিস্ফোরক তথ্য এই মুহূর্তে কলকাতা টিভির হাতে। আমাদের সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আরো বিশদে জানবো এই তদন্তকারী আধিকারিকদের হাতে এই বিষয়ে ঠিক কি কি তথ্য উঠে এসেছে, কিভাবে চলতো এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি, কিভাবে হতো আর্থিক লেনদেন, জানবো রিয়া মাঝির কাছ থেকে। রিয়া, কি জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত তদন্তকারী আধিকারিকদের সূত্রে? একের পর এক বিস্ফোরক তথ্য তদন্তকারী আধিকারিকের, তারা কিন্তু একের পর এক যে সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছে এবং তার সঙ্গে যে অ্যাটাচ ডকুমেন্টগুলো আছে সেখানেই কিন্তু এই সমস্ত বিস্ফোরক তথ্য এবং সূত্র মারফত আমরা যেমনটা জানতে পারছি যে একাধিক জনের যে একাধিক এজেন্ট যাদের নাম উঠে এসেছে এবং সেই এজেন্ট এখন অবধি যারা গ্রেপ্তার হয়েছে বা যারা গ্রেপ্তার হয়নি তাদেরও যে স্বীকারোক্তি বা 164 যেটা 164 অর্থাৎ গোপন জবানবন্দি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে তথ্য তদন্তকারী আধিকারিকরা পেয়েছেন সেটা কিন্তু অত্যন্ত বিস্ফোরক। এবং যে ডকুমেন্ট, যেটা অঙ্কুরদা এর আগেও আমরা যে খবর করেছিলাম যেখানে দেখা গিয়েছিল যে নামের তালিকা আসতো এবং সেটা বিকাশ ভবন থেকেই সেই সমস্ত ডকুমেন্টস সিজ করেছে তদন্তকারী আধিকারিকরা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে একের পর এক বিস্ফোরক তথ্য, সেখানে একের পর এক হেভি ওয়েটের নাম উঠে আসছে। যেমন সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিভাবে এই যে পুরো দুর্নীতিটা কিভাবে চলতো, পুরো একটি যে সার্কেলের মতো এই দুর্নীতিটা চলেছে, একের সঙ্গে অপর প্রত্যেকে ইন্টারকানেক্টেড। এবং এখানে যারা মাথা রয়েছে, যেটা বারবার তদন্তকারী আধিকারিকরা কোর্টে বলছে যে প্রভাবশালীরা জড়িয়ে রয়েছে এবং সেই জায়গা থেকেই কিন্তু এই ডকুমেন্টসে একের পর এক খোলসা খুঁড়ছে তদন্তকারী আধিকারিকরা। তবে এই মুহূর্তে যে খবর আমরা দেখাচ্ছি আমাদের দর্শকদের, যেখানে আমরা বলছি যে বিস্ফোরক তথ্য পাওয়া গিয়েছে এবং যেটা কলকাতা টিভির পর্দায় তারা দেখছেন, যেখানে সুজয় কৃষ্ণর কাছে নগদ টাকা পৌঁছাতে হতো। কেন নগদ টাকা পৌঁছাতে হতো? কারণ কোনো এক সাহেব বা কোনো এক বস তিনি যখনই টাকা চাইতেন তখনই সুজয় কৃষ্ণ ভদ্র পাল্টা চাপ দিতেন এজেন্টদের, যেই এজেন্টরা যারা নন কোয়ালিফাইড স্টুডেন্ট তাদেরকে চিহ্নিত করে, প্রথমত সেগুলো সাব এজেন্টরা করতো, যে যারা নন কোয়ালিফাইড স্টুডেন্ট রয়েছে বা ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে চিহ্নিত করা, এবং তাদেরকে চিহ্নিত করে যখন টাকা আর কথা পুরোটা ডিসকাশন হতো, সেই টাকা তাদের থেকে তুলে এজেন্টদের কাছে আসতো এবং এজেন্টরা টাইমে সেই টাকা সুজয় কৃষ্ণ ভদ্রকে দিয়ে আসতো। এবং সুজয় কৃষ্ণ ভদ্র সহ যে একাধিক এজেন্টের নাম উঠে এসেছে সেখানে যেমন রয়েছে চিনু হাজরার নাম রয়েছে, তার নাম রয়েছে সেখানে, তেমনি শান্তনু, কুন্তল সহ একাধিক, অরবিন্দ সহ একাধিক এজেন্টের নাম রয়েছে যারা কিনা টাকা তুলে সুজয় কৃষ্ণ ভদ্রকে দিত। এবার এখানেই প্রশ্ন উঠছে যে সুজয় কৃষ্ণ ভদ্র এত টাকা নিয়ে কি করতেন এবং সেই টাকা কোথায় যেতেন, এবং সেখানেই তদন্তকারী আধিকারিকরা বলছেন যে সুজয় কৃষ্ণ ভদ্র এই সমস্ত টাকা পৌঁছাতেন কোনো এক সাহেবের কাছে এবং বাকিটা নিজেদের মধ্যেই তারা ভাগবাটোরা করে নিতেন। এবং সেই সাহেবকে বা সেই বসকে, সেটাই কিন্তু তদন্তকারী আধিকারিকরা এখনো যে তাদের তদন্ত চালিয়ে নিয়ে যাচ্ছে, সেখানে কিন্তু তারা এখনো অবধি সেই বিষয়টা জানতে বা দেখতেই কিন্তু মরিয়া হয়ে উঠেছেন। এবং এখানেই তোমাকে জানিয়ে রাখবো যে সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে যে টাকা যেত এবং যেখান থেকে লিপস অ্যান্ড বাউন্সের নাম উঠে এসেছে এবং সেই
লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর কোনো এক হেভি ওয়েট তার নাম উঠে এসেছে। এই বিষয়টা এলো কোথা থেকে? এই বিষয়টা মূলত এলো যে যখন এই তদন্ত শুরু করে সিবিআই বা ইডি, তারা জানতে চায় যে এই দুর্নীতির টাকা কোথায় গিয়েছে, এবং যখন একের পর এক এজেন্ট সাব এজেন্টকে তারা জিজ্ঞাসাবাদ করতে আরম্ভ করে, একের পর এক এজেন্টকে তারা গ্রেফতার করতে আরম্ভ করে, সেই সময় তারা জানতে পারে যে তারা কিভাবে টাকা রোটেট করতো বা কিভাবে টাকা হাত বদল হতো। প্রথমে এজেন্ট সাব এজেন্টরা টাকা তুলতো এবং টাকা তোলার পর সেটা চলে আসতো এজেন্টদের কাছে, এবং এজেন্টরা সেই টাকা পৌঁছে দিত সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে। এবং সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে যখন টাকা পৌঁছাতো তখন কিভাবে পৌঁছাতো? কোনো এক যেটা এক এজেন্ট অর্থাৎ অরবিন্দ রায়, তার যে স্বীকারোক্তি, সেখানে সে বলেছে যে সেই টাকা সে পৌঁছে দিত এই সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে, কখনো কোনো এক ক্লাবের সামনে, কখনো সে তার বেহালার বাড়িতে পৌঁছে দিত, অর্থাৎ যে এজেন্টরা টাকা দিতে আসতো। এবং বেহালার বাড়িতে এসে যখন টাকা দিত সেই সময় সেখানকার সমস্ত সিসিটিভি বন্ধ করে দেওয়া হতো তার বাড়িতে, এবং কেউ যখন না থাকতো সেই সময় গিয়ে তারা টাকা দিত। আবার কখনো লিপস অ্যান্ড বাউন্সে আসতো, অর্থাৎ সেই অফিসে আসতো, এবং সেখানে একটা প্রসেস ছিল। লিপস অ্যান্ড বাউন্সের প্রসেসটাও কি একই রকম ছিল রিয়া? মানে সেক্ষেত্রেও কি এই বেহালার বাড়িতে যেমন বললে যে ক্লোজ সার্কিট ক্যামেরা অফ করে দেওয়া হতো, এক্ষেত্রেও কি ঠিক একই পদ্ধতি অনুসরণ করা হতো লিপস অ্যান্ড বাউন্সের অফিসেও? একদমই, পদ্ধতিটা একই, কিন্তু আরো কিছু প্রসেসের মধ্যে দিয়ে যেতে হতো। প্রথম একদম লিপস অ্যান্ড বাউন্সের যে রিসেপশন, সেখানে আসতো এজেন্টরা, এসে তারা নিজেরাই ইন্টারকম থেকে ফোন করতো সুজয় কৃষ্ণ ভদ্রের কেবিনের যে ইন্টারকম, সেই ইন্টারকমে ফোন করে নিজেদের নাম এবং ডিটেলস বলতো, এবং তারপরে তারা রিসেপশনে যে বসেছিল সুস্মিতা, তাকে বলতো যে তারা তাদের ডিটেলস, তারা নাম এবং কোথা থেকে আসছে, এবং তারা তখন আরো একবার কনভে করতো সুজয় কৃষ্ণ ভদ্রকে। তারপরে সুজয় কৃষ্ণ ভদ্র 5 থেকে 10 মিনিট টাইম নেওয়ার পরে আবার কল ব্যাক করতো রিসেপশনে ফোন করে বলতো যে এবার তাদেরকে পাঠাতে পারে ভেতরে, এবং তারা যখন ভেতরে যেত তার আগে সমস্ত সিসিটিভি, অর্থাৎ এই যে ক্লোজ সার্কিট ক্যামেরা তুমি বলছো, এই সিসিটিভি সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হতো। এবং বন্ধ করার পরে যেটা দেখা যেত যে বন্ধ করে দেওয়া হতো, এবং বন্ধ করার পরে তারা ডাক পেত, তারা যেত সুজয় কৃষ্ণ ভদ্রের কেবিনে, সেখানেই তারা টাকা দিত এবং টাকা দিয়ে সেখান থেকে বেরিয়ে যেত। তারা ঢোকা এবং বেরোনা অবধি, অর্থাৎ কেবিন অবধি ঢোকা এবং সেখান থেকে বেরোনার আগে অবধি কোনো রকম সিসিটিভি অন হতো না, সিসিটিভি বন্ধ থাকতো। অর্থাৎ যারা ঢুকছে তারা যে রিসেপশনে এসেছে সেইটুকু মাত্র দেখা যেত। অর্থাৎ তারপর যখন সুজয় কৃষ্ণ ভদ্র এটা ইনফর্ম হয়ে যেত, সেখান থেকে কিন্তু সিসিটিভি বন্ধ করে দেওয়া হতো। তারা ঢোকা, কার্যকলাপ করা, টাকা দেওয়া, সেখান থেকে বেরিয়ে যাওয়া অবধি কিন্তু সমস্তটাই এই ক্লোজ সার্কিট ক্যামেরা বন্ধ করে দেওয়া হতো, এবং তখনই এই পুরো টাকার যে লেনদেন সেটা করা হতো, এবং তারপর যখন এজেন্টরা বেরিয়ে যেত সেই সিসিটিভি ফের অন করে দেওয়া হতো। এইভাবেই কিন্তু টাকা নেওয়ার যে প্রসেস, এটা কিন্তু ব্যাক টু ব্যাক এভাবেই চলেছে বলে এমনটাই কিন্তু ভদ্র অবধি তো টাকাটা পৌঁছলো, সেই টাকাটা তারপরে কোথায় যেত, এবং সেক্ষেত্রে সেটা জানার জন্য তদন্তকারী আধিকারিকদের হাতে কি তথ্য এসেছে বা এখনো পর্যন্ত কি কি মানে পদক্ষেপ করেছেন তদন্তকারী আধিকারিকরা? দেখো, তদন্তকারী আধিকারিকরা কিন্তু, আমি যেটা বলছি অঙ্কুরদা, যে আমাদের কাছে যে তথ্য ইতিমধ্যেই এসেছে এবং কে বা কারা তাদেরকে টাকা দেওয়ার জন্য জোর করত, এবং যে একাধিকবার আমরা বলছি যে সাহেবের নাম উঠে এসেছে, সাহেবকে 5 কোটি টাকা দিতে হবে এবং কখনো বসকে টাকা পাঠাতে হবে, সেই কল রেকর্ডিং থেকে তদন্তকারী আধিকারিকরা পেয়েছে। কখনো সাহেব, কখনো বস, কখনো 15 কোটি টাকা দিতে হবে, 15 কোটি টাকা না দিলে তাহলে যারা নন কোয়ালিফাইড, যারা চাকরি পাচ্ছে তাদেরকে অ্যারেস্ট করিয়ে দেওয়া হবে, আবার কখনো বা 5 কোটি টাকা দিতে হবে। এই যে দফায় দফায় এই বস বা সাহেব 5 কোটি, কখনো 15 কোটি এই টাকা যে চাইছে, সেই বস বা সাহেবকে, এটাই কিন্তু এখন প্রশ্ন। তবে তদন্তকারী আধিকারিকরা এখনো কিন্তু সেটা নিয়ে তারা তদন্ত করে যাচ্ছে, কারণ একের পর এক যারা এজেন্টরা তাদের বয়ান নেওয়া হয়েছে, সুজয় কৃষ্ণ ভদ্র, কুন্তল, শান্তনু, এদের বয়ান নেওয়া হয়েছে, এবং সমস্তর ওপরে বেস করে যে আগের খবরেই আমরা যে করেছিলাম যে কোনো এক জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছিল, এবং সেই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, সেই বিষয়টা কিন্তু যদিও তদন্তকারী আধিকারিকরা মেনশন করেনি, তবে এই সাহেব বা এই বস
কে সেটাও কিন্তু এখনো অবধি তারা খোলসা করেছে। অন্যান্য তাদের যে ডকুমেন্টস রয়েছে সেখানে একদম নাম দিয়ে সেখানে ডেসিগনেশন দিয়ে বলা রয়েছে, কিন্তু সেই তথ্যে আমরা আসব আরও একটি স্ক্রুটনি করে এবং আরও একটি সেই ডকুমেন্টস নিয়ে কিন্তু আমরা একদম সরাসরি আসব। তবে এখনো অবধি যেমনটা দেখা গিয়েছে বা তদন্তকারী আধিকারিকরা এখনো অবধি চার্জশিটে যেমনটা এনেছেন যে সেখানে বড় মাথাকে, যেটা বারবার তারা কোর্টে বলেছে যে এখানে বড় মাথা রয়েছে এবং এতদিন ধরে কেনই বা আনছিলেন না তদন্তকারী আধিকারিকরা সেই বড় মাথা, সেটাও একটি প্রশ্ন। এবং হঠাৎ করে তারা বড় মাথা নিয়ে আবারও তারা সরব হচ্ছে এবং তারা বারবার কোর্টে বলছে যে বড় মাথা রয়েছে এবং এই কারণের জন্যই বসকে টাকা পাঠাতে হবে, সাহেবকে টাকা পাঠাতে হবে। এই যে বিষয়টা, এর আগে সুজয় কৃষ্ণ ভদ্র একাধিকবার দাবি করেছিলেন তদন্ত আমার পর্যন্ত এসে থেমে যাবে, সাহেব বা বসের নাগাল পাবে না তদন্তকারী আধিকারিকরা, এমন বক্তব্য রেখেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। সেক্ষেত্রে এই সাহেব বা বসকে কি সত্যি পাওয়াটা, মানে সুজয় কৃষ্ণ ভদ্রর যে ভয়েস স্যাম্পল সেটা নেওয়ার পরেও সেটা নিয়ে এখনো পর্যন্ত ম্যাচ করেছে কিনা সেই বিষয়ক তথ্য কি কিছু পাওয়া যাচ্ছে? দেখো, ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখবো যে এই যে বিষয়টা তুমি যেটা বলছো যে সুজয় কৃষ্ণ ভদ্র বলেছে যে বস অবধি পৌঁছাতে দেব না, আমার অবধি এসে তদন্ত থেমে যাবে, সেটা কিন্তু এখন অবধি যে সমস্ত ডকুমেন্টস আমাদের কাছে আছে সেই ডকুমেন্টস কিন্তু এই কথা বলছে না। কারণ একাধিক সাব এজেন্ট যাদের, খুব গুরুত্বপূর্ণ বিষয়। রিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো। দর্শকদের জানিয়ে রাখি, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক তথ্য কলকাতা টিভির হাতে এবং সেখানে আমরা জানতে পারছি যে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে যে এজেন্টরা ছিলেন তাদের মধ্যে অন্যতম অরবিন্দ রায় বর্মন। তিনি তদন্তকারী আধিকারিকদের কাছে বিস্ফোরক স্বীকারোক্তি করেছেন। সুজয় কৃষ্ণ ভদ্রকে নগদ টাকা পৌঁছানোর কথা স্বীকার করে নিয়েছেন অরবিন্দ রায় বর্মন। তিনি বহুবার নিজে গিয়ে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর হাতে টাকা তুলে দিয়েছেন বলে জানিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন অন্তত 15 থেকে 20 বার তিনি টাকা দিয়েছেন। নগদ টাকা দেওয়া হতো, কখনো কাকুর বাড়িতে বা কখনো সুজয় কৃষ্ণ ভদ্র তাকে একটি ক্লাবের সামনে রাস্তার ওপর টাকা লেনদেন করতেন। এমনকি লিপস অ্যান্ড বাউন্সের অফিসেও টাকা পৌঁছে দিয়েছেন। 15 থেকে 20 বার নগদ টাকা পৌঁছে দিয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্রের হাতে, এমনটাই দাবি করেছেন তদন্তকারী আধিকারিকদের সামনে অরবিন্দ রায় বর্মন। এবং সেক্ষেত্রে লিপস অ্যান্ড বাউন্সের অফিসেও গিয়ে তিনি টাকা তুলে দিয়েছেন। এই যে টাকা, সেই টাকা সুজয় কৃষ্ণ ভদ্র বিভিন্ন সিসি ক্যামেরা অফ করে নিতেন, ফলে এই সংক্রান্ত কোনো ফুটেজ থাকতো না। যদি তদন্তকারী আধিকারিকরা দেখার চেষ্টাও করতেন তাহলে তারাও কিচ্ছু পেতেন না এই ক্লোজ সার্কিট ক্যামেরায় রেকর্ড হওয়া তথ্যে। তার কারণ সেই সময়টা আর্থিক লেনদেনের সময় ক্যামেরা অফ করা থাকতো এবং কোনো এক সাহেব বা বসের জন্যই এই টাকা তোলা হতো বলেই জানতে পারা যাচ্ছে। এই সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পেলও নেওয়া হয়েছিল, কি হয়েছে তার এবং সেই সংক্রান্ত বিষয়ে ভয়েস স্যাম্পল ম্যাচ করেছে কিনা বা সেই স্যাম্পলটা নেওয়ার পর সেই সম্পর্কেই বা কি অভিমত তদন্তকারী আধিকারিকদের। কথা বলছিলেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া রয়েছেন নিউজ রুমে, সরাসরি চলে যাব। রিয়া, এখনো পর্যন্ত সেই সংক্রান্ত বিষয়ে কি জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা বা সূত্র মারফত কি জানতে পারছো? দেখো, যেমনটা বলছিলাম অঙ্কুরদা, যে এই কালীঘাটের কাকু অবধি টাকা পৌঁছাতো এবং তারপরেই সেই টাকা কোথায় যেত সেটা কিন্তু এখনো তদন্ত সাপেক্ষ বিষয়। যদিও আরও বেশ কিছু ডকুমেন্টস সিবিআই যেটা কোর্টকে দিয়েছে সেখানে কিন্তু মেনশন তারা করেছে বলে এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এই কালীঘাটের কাকু যার ভয়েস স্যাম্পল নেওয়া হয়েছে এবং যে চার্জশিট, সাপ্লিমেন্টারি চার্জশিট গত কয়েকদিন আগেই দেওয়া হয়েছে সিবিআই এর তরফ থেকে, সেই চার্জশিটে কিন্তু যেটা মেনশন করা হয়েছে যে কালীঘাটের কাকু এবং সুজয় কৃষ্ণ ভদ্র এবং শান্তনু এদের যে ভয়েস স্যাম্পল নেওয়া হয়েছে এবং রিসেন্টলি যে কুন্তলের নেওয়া হলো ফেব্রুয়ারির 18 তারিখে, তাদের ভয়েস স্যাম্পল ইতিমধ্যেই সিএফএসএল এ রয়েছে। সিএফএসএল সেই ভয়েস স্যাম্পলের রিপোর্ট দিলেই কিন্তু কার্যত তারা স্পষ্ট হতে পারবে যে যেখানে বলা হচ্ছে যে বসকে টাকা পাঠাতে হবে, সাহেবকে টাকা পাঠাতে হবে, 5 কোটি টাকা দিতে হবে, কখনো 15 কোটি না দিলে সাহেব রাগারাগি করবে,
এই যে কথাগুলো যে বলা হয়েছে এবং সেই কথাগুলো যে এরাই বলেছে, অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র বা কুন্তল বা অরবিন্দ যে সেখানে ছিল তাদের মিটিংয়ের সময়, সেখানে একটি রেকর্ডিং করা হয়, তারাই যে সেটা বলেছে সেটা কিন্তু কার্যত পরিষ্কার হবে তদন্তকারী আধিকারিকরা। সেই কারণের জন্যই কিন্তু এই ধরনের পদক্ষেপ সিবিআই নিয়েছে যে তাদের ভয়েস স্যাম্পল টেস্ট, যদিও আমরা দেখেছি অঙ্কুরদা যে এই সুজয় কৃষ্ণ ভদ্রের যখন ভয়েস স্যাম্পল টেস্ট নেওয়ার কথা ছিল তখন বারংবার দফায় দফায় সুজয় কৃষ্ণ ভদ্রের স্যাম্পল নিতে ব্যর্থ হয়েছে। কখনো সে বলেছে যে তার শরীর খারাপ, সে দিতে পারবে না, সে কথা বলতে পারবে না, কখনো তার গলায় ব্যথা হয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে দীর্ঘ টালবাহানার পর কোর্টের নির্দেশে এই বিষয়টা, অর্থাৎ এই ব্যক্তি যে ভয়েস স্যাম্পল টেস্ট দিতে চাইছে না, অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র, তার ভয়েস স্যাম্পল টেস্ট নিয়ে সক্ষম হয়েছে যখন কোর্টের নির্দেশ এসেছে, এবং সেটা দীর্ঘ টালবাহানার পর। এবং তারপরেও যেটা দেখা যায় যে তারপরেও শান্তনু এবং কুন্তলে তাদেরও কিন্তু ভয়েস স্যাম্পল নেওয়া হয়েছে। এবার ভয়েস স্যাম্পল টেস্টের অপেক্ষায় রয়েছে তদন্তকারী আধিকারিকরা। সেই রিপোর্ট এলেই কিন্তু কার্যত স্পষ্ট হবে যে এই ব্যক্তি যাদেরকে সাসপেক্ট করা হয়েছিল তারাই এরা। তবে এখানে আরও একটি প্রশ্ন উঠেছে বা আমরা সূত্র মারফত জানতে পেরেছি যে এই সুজয় কৃষ্ণ ভদ্র সে যখন দীর্ঘ টালবাহানার পর তার ভয়েস স্যাম্পল টেস্ট দিয়েছে, সেখানে সে ভয়েস স্যাম্পল টেস্ট দিয়েছে সেই সময় সে গরমিল করেছে, তার ভয়েস চেঞ্জ করে দিয়ে থাকতে পারে বলে এমনটা কিন্তু হাইলি সাসপেক্ট করছে তদন্তকারী আধিকারিকরা। এবং সেই কারণের জন্য সিএফএসএল এর সঙ্গে তারা ক্রমাগত কানেকশনে রয়েছে বা তাদের সাথে কথা বলছে যে সেই ভয়েস বা নর্মাল তার ভয়েসের সঙ্গে মিলছে কিনা, সেই বিষয়টা নিয়েও কিন্তু তদন্তকারী আধিকারিকরা তারা খতিয়ে দেখছেন এবং সেই রিপোর্ট এলে আরো স্পষ্ট হওয়া যাবে। তবে তুমি আমাদের সঙ্গে থাকো রিয়া। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বারবার যাকে কালীঘাটের কাকু হিসেবেই সম্বোধন করেছেন অন্যান্য এজেন্টরা, যারা অভিযুক্ত রয়েছেন, সেই কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পেলও গ্রহণ করা হয়েছে। সেই নমুনা সংগ্রহ করার পর এবার সেক্ষেত্রে তা মিলিয়ে দেখার প্রক্রিয়া, সেই মিলিয়ে দেখা গেলে যদি সেই ভয়েস স্যাম্পল ম্যাচ করে তাহলে অবশ্যই সুজয় কৃষ্ণ ভদ্রর এর আগে যে ভয়েস স্যাম্পল পাওয়া গিয়েছিল সেই তথ্যের সঙ্গে ম্যাচ যদি করে যায় তাহলে বোঝা যাবে যে এই প্রক্রিয়া বা এই চক্র কিভাবে চলতো এবং সুজয় কৃষ্ণ ভদ্রের ঠিক কী ভূমিকা পালন করতেন, এই প্রত্যেকটি বিষয় স্পষ্ট উঠে আসবে। যেখানে একটি আপনারা সকলেই জানেন কুন্তল ঘোষের নির্দেশে একটি তাদের যে বৈঠক, সেই বৈঠকের পুরোটা অডিও রেকর্ডিং হয়েছিল অন্য আরেকজনের মোবাইলে, সেই স্যাম্পলটাও কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদের হাতে, তার সঙ্গেই মিলিয়ে দেখা হবে সুজয় কৃষ্ণ ভদ্রের যে কণ্ঠস্বর তা ম্যাচ করছে কিনা। আপনাদের জানিয়ে রাখি, তবে এই জায়গায় তদন্তকারী আধিকারিকদের একটা গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু, যেখানে অন্যতম অভিযুক্ত এজেন্ট অরবিন্দ রায় বর্মন তিনি তদন্তকারী আধিকারিকদের সামনে জিজ্ঞাসাবাদে স্পষ্ট জানিয়েছেন যে এই যে এজেন্ট হিসেবে তিনি অকৃতকার্য পরীক্ষার্থী এবং চাকরি পেতে ইচ্ছুক এই সমস্ত পরীক্ষার্থীদের সামনে যে টোপ দেওয়া হতো, যে টাকা দিলে তারা চাকরি পেয়ে যাবেন, সেই টাকা যখন তারা দিতেন নগদ সেই টাকা অন্তত 15 থেকে 20 বার সে বেহালায় সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে বা লিপস অ্যান্ড বাউন্সের অফিসে বা রাস্তায় কোনো ক্লাবের সামনেও এই আর্থিক লেনদেন হয়েছে বলে দাবি করেছেন ওই ব্যক্তি অর্থাৎ অরবিন্দ রায় বর্মন। এবং যখন বেহালায় তার বাড়িতে যাওয়া হতো বা লিপস অ্যান্ড বাউন্সের অফিসে যাওয়া হতো, প্রত্যেকটি ক্ষেত্রেই ক্লোজ সার্কিট ক্যামেরা অফ করে রাখা হতো যাতে এই ব্যক্তির সেখানে প্রবেশ এবং প্রস্থানের কোনো রেকর্ড, কোনো ফুটেজ ক্লোজ সার্কিট ক্যামেরায় না ধরা হয়। ফলে সেই জায়গা থেকে কোনো রকম প্রমাণই থাকছে না যে কোনো ব্যক্তি সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে দেখা করতে এসেছিলেন, সেটা আর্থিক লেনদেন হোক বা যাই হোক, সেই বিষয়টি কোনো প্রমাণই থাকছে না। এতটাই সতর্কতার সঙ্গে এই চক্র দীর্ঘদিন ধরে চলেছে। সুজয় কৃষ্ণ ভদ্রের হাতে অন্তত 15 থেকে 20 বার নগদ টাকা তুলে দেওয়া হয়েছে বলেই তদন্তকারী আধিকারিকদের জানিয়েছেন অন্যতম এজেন্ট অরবিন্দ রায় বর্মন।